বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর সুদীর্ঘ প্রায় ৮০ বছরের জীবনকালের বিভিন্ন সময়ে লেখালেখি, জমিদারি দেখাশোনা ইত্যাদির বাইরে ব্যবসা-বাণিজ্যও করে গেছেন। বিশেষ করে তিনি তাঁর ২ নাবালিকা কন্যার বিয়ে দেওয়ার পর চরম অর্থকষ্টে পড়েছিলেন। এই অর্থকষ্ট দূর করবার জন্য কবি অনেক রকমের ব্যবসায় নেমেছিলেন। বিশিষ্টজনদের মতে রবীন্দ্রনাথ সারাটা জীবন ঋণ ধারে এবং ব্যবসায়িক লোকসানে ডুবেছিলেন। কেমন ছিল রবি ঠাকুরের ব্যবসা, বিশ্বকবির ব্যবসায়িক বুদ্ধি? সবটাই শোনাবো আজ। শেষ পর্যন্ত দেখতে থাকুন। ডক্টর বাঙ্গাল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রথম ব্যবসাদার হিসেবে পাওয়া যায় ১৯০৫ খ্রিস্টাব্দ নাগাদ। এই সময় রবীন্দ্রনাথ প্রতিশরে একটি সমবায় কৃষি ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন। এই ব্যাংক শতকরা ১২% হারে সুদ দিত। তবে সেখানকার ৭০ থেকে ৮০% মুসলমান চাষি টাকা ফেরত না দেওয়ার কারণে তার সব টাকা জলে চলে যায়। কুষ্টিয়ায় তখন আখ আর পাটের রমরমা ব্যবসা। রবীন্দ্রনাথ তার ২ ভাইপো বলেন্দ্রনাথ আর সুরেন্দ্রনাথকে নিয়ে মন দিলেন ব্যবসায়। কুষ্টিয়া রেল স্টেশনের পাশে তাদের বেশ জমিজমাও ছিল। সেখানে যাত্রা শুরু হলো ঠাকুর অ্যান্ড কোম্পানির। একটা দোকান আর গুদামঘর তৈরি করে শুরু হলো ব্যবসা। পাটের আড়তদারি আর মেশিন কিনে আখ মাড়াইয়ের ব্যবসা। লাভ খুব মন্দ হচ্ছিল না, কিন্তু লাভের গুড় পিঁপড়ায় খেলে ঘটি বাটি চাটি যেত কতক্ষণ। কোম্পানির ম্যানেজার ছিলেন বড্ড অসৎ, তাই কিছুদিনের মধ্যে লাটে উঠল ব্যবসা। দেউলিয়া হয়ে গেল ঠাকুর অ্যান্ড কোম্পানি। আর এতে করে প্রায় ৭০,০০০ টাকা ঋণ রবীন্দ্রনাথের ঘাড়ে এসে পড়েছিল। এই ঋণ শোধ করার জন্য মতিচাঁদ নাক্তার নামের একজন মারোয়ারি রত্ন ব্যবসায়ী মহাজনের কাছ থেকে তিনি শতকরা ৭% সুদে ৪০,০০০ টাকা ধার পর্যন্ত করেছিলেন বলেও জানা যায়। বিখ্যাত সাহিত্যিক দ্বিজেন্দ্রলাল রায়, যাকে আমরা ডিএল রায় নামেও চিনি, তখন ছিলেন কুষ্টিয়ার ডেপুটি ম্যাজিস্ট্রেট। তিনি আবার রবীন্দ্রনাথের বন্ধুও। প্রায়ই গড়াই নদী পেরিয়ে রবীন্দ্রনাথের বাড়িতে এসে তিনি হাজির হতেন। ২-১ দিনের অতিথি হয়ে থেকেও যেতেন। রবীন্দ্রনাথ সে সময় শিলাইদহের কুঠিবাড়িতে বিশাল এক বাগান করেছেন। সেই বাগান দেখেই জেগে উঠল ডিএল রায়ের কৃষিবিদ সত্তা। প্রসঙ্গত, ডিএল রায় ডেপুটি ম্যাজিস্ট্রেট হওয়ার আগে ব্রিটিশ সরকারের বৃত্তি নিয়ে বিলেতে গিয়েছিলেন কৃষিবিদ হতে। ঠিকঠাক মতো সেই পড়াশুনো শেষ করে ফিরেও এলেন, কিন্তু ব্রিটিশ সরকার তখনও ভারতে কৃষি প্রশাসন গড়ে তুলতে পারেননি। তাই ডিএল রায়কে ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়েই সন্তুষ্ট থাকতে হয়। রবীন্দ্রনাথের বাগান দেখে তিনি তাকে বাগানের এক কোনায় গোল আলু চাষের পরামর্শ দেন। এদেশে সে সময় গোল আলুর চাষ সেভাবে শুরু হয়নি। তবু শিলাইদহের কয়েকজন চাষি আলুর চাষ করতেন। তাদের মধ্য থেকে রবীন্দ্রনাথ এক চাষিকে ডেকে পাঠালেন। তার কাছ থেকে আলুর বীজ নিয়ে সেগুলি লাগালেন ডিএল রায়ের ফর্মুলা অনুযায়ী। তখন ওই চাষি বললেন, করছেন কি মশাই, এভাবে আলু লাগালে তো মাঠে মারা যাবে চাষ। রবীন্দ্রনাথের তখন শ্যামরাখি না কুলরাখি অবস্থা। একদিকে অভিজ্ঞ চাষি, অন্যদিকে ডিগ্রিধারী কৃষিবিদ, কার কথা শুনবেন? শেষমেশ ডিএল রায়ের পরামর্শ মতোই লাগানো হলো আলু। এরপর দেখা গেল রবীন্দ্রনাথ যে পরিমাণ আলুর বীজ লাগিয়েছিলেন সেটাই ফিরে আসেনি। সুতরাং চিরতরে সমাধি ঘটল আলু চাষি রবীন্দ্রনাথের। এরপর ১৯১৫ সালে ওয়েলিংটন মোটর ওয়ার্কস নামে একটি সংস্থা গড়ে মোটর গাড়ি আমদানি রপ্তানি ও মেরামতির ব্যবসায় নেমেছিলেন রবীন্দ্রনাথ। এ ব্যবসায় তাঁর প্রধান সহায়ক ছিলেন পুত্র রথীন্দ্রনাথ। লোকসান ও ভরাডুবির কারণে ১৯১৭ খ্রিস্টাব্দ নাগাদ রবীন্দ্রনাথ এই ব্যবসাটিরও পাততাড়ি গোটাতে বাধ্য হন। তবে বিশ্বকবি রবীন্দ্রনাথ যে সফল ব্যবসায়ী ছিলেন না, তা তার ব্যবসায়িক কর্মকাণ্ড থেকে বোঝা যায়।